দর্শক দেখুন, বিপদ বেড়েছে দীপকের। বিপদ বেড়েছে দীপকের। আপনারা সকলেই জানেন যে শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন এবং দীপক ব্যাপারী এক ইউটিউবার তার বিরুদ্ধেও মানহানি মামলা করেছিলেন। আমরা বিস্তারিত আসবো আলোচনাতে, কিন্তু এই মুহূর্তে একটি কল রেকর্ড এটা ভাইরাল হয়েছে শওকত মোল্লা সাহেবের। দীপকের জন্য খুবই বিপদ, খুবই বিপদ। ওই দীপক ব্যাপারী নাকি তার জন্য খুবই বিপজ্জনক ব্যাপার। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা একেবারে তার দোষ এড়িয়ে নিলেন, এড়িয়ে চললেন। তিনি বলছেন আমি তো জানি না, দীপক ব্যাপারী বলেছে তাই আমি বলেছি। একেবারে সম্পূর্ণ দীপকের উপর ঠেলে দিলে। দীপক এবার বিপদে পড়ে গেছে। দেখুন শওকত সাহেবের বক্তব্যটা শুনুন, বাকি আলোচনা করবো আমরা। এই নওশাদ সিদ্দিকীর সঙ্গে থাকা ওর দলের লোক হচ্ছে দীপক ব্যাপারী, যার ভিডিওটা সর্বত্র ভাইরাল হয়েছে। সে নিজে বলেছে যে দীপক ব্যাপারী বলেছে যে আমি যতটুকু জানি যে 30 কোটি টাকা বিজেপির কাছ থেকে নওশাদ সিদ্দিকী লেনদেন করেছে। আমি সেই উদ্ধৃত করে বলেছি যে এটা আমি বলছি না, এটা দীপক ব্যাপারী এটা বলেছে, তার ভিডিও আমার কাছে আছে। না ওনার সঙ্গে থাকা যে দীপক ব্যাপারী, আমি তার ভিডিওটা একদম প্রচন্ড ভাবে ভাইরাল হয়েছে, আমি সেইটাকে উদ্ধৃত করে বলেছি। আমি সেই ভিডিওটাও আমি দরকার হলে কোর্টে জমা দেবো। উনি যখন আইনগত ভাবে গিয়েছেন, আমি আইনগত ভাবে এটাকে মোকাবিলা করতে চাই। দর্শক শুনলেন, দীপক ব্যাপারী নাকি এবার আইএসএফ এর কর্মী হয়ে গিয়েছে। নওশাদের সঙ্গে থাকা আইএসএফ এর কর্মী নাকি দীপক ব্যাপারী। কে বলছেন? শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। দর্শক আমরা বলবো, আলোচনা করব, আলোচনা রাখবো, আপনারা কমেন্ট করবেন। কিন্তু আমি বলছি শওকত মোল্লার সুরটা না হালকা হয়ে গিয়েছে। টেবিল চেবড়ে শওকত মোল্লা সাহেব বলে ভাঙড়ের জমিন থেকে, ক্যানিং এর জমিন থেকে নওশাদ সিদ্দিকীরা 30 কোটি টাকা, 300 কোটি টাকা, এত কোটি টাকা, তত কোটি টাকা নিয়েছে। তার থেকে বিজেপির থেকে কোলাঘাটে নাকি লেনদেন হয়েছে। শওকত মোল্লা সাহেব তিনি বলতেন। কিন্তু শওকত মোল্লা সাহেবের যখন ওই নওশাদ সিদ্দিকী গতকাল যখন মানহানি মামলা করেছেন শওকতের নামে, তো তিনি তো করেছেন, আর কোর্টে গিয়ে শওকতকে বলতে হবে যে নওশাদ সিদ্দিকী সাহেব টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে, কোথায় কত টাকা নিয়েছেন। 100 টাকার লোড ছিল আর 500 টাকার লোড ছিল। টাকাটা কি 30 কোটি টাকাটা যেটা বলছেন আর কি, কদপ ধরে দিয়েছেন, 1 দপে নিয়েছে, 2 দপে নিয়েছে, 3 দপে নিয়েছে। সে সমস্ত জবাব এই শওকতকে দিতে হবে। বড় বড় ভাষণবাজি দেখছিলাম, সুর পাল্টে ফেলেছে। যখনই পড়েছে কোটের গুঁতো, সুর একেবারে পাল্টে গিয়েছে। একেবারে ম্যাও করে কথা বলছে, একেবারে ম্যাও করে কথা বলছে। ইনি নাকি বাঘ, ইনি নাকি বাঘ। এনার ভয়ে একই ঘাটেতে সব পানি খায়, এনার ভয়ে একই ঘাটেতে সব পানি খায়। হরিণ আর বাঘে একই ঘাটেতে পানি খায়, এনার ভয়ে আর কি। ক্যানিং পূর্বে আর ভাঙড়ে এনার ভয় আর কি সব গুটিয়ে পড়ে। আর বাঘ এবার ল্যাজ গুটিয়ে নিল। যখনই কোটের গুঁতো পড়েছে না, তখন বলছে আমি তো জানি ভাই, ওই দীপক ব্যাপারী বলেছে। আমি তো জানবো কোত্থেকে? দীপক ব্যাপারী বলেছে, অতএব আমি জানি না দীপক বলেছে তাই শুনে আমি বলেছি। অতএব আমি জানি না এর সম্বন্ধে নওশাদ টাকা টেকা নিয়েছে কিনা। নওশাদ সিদ্দিকীকে দেখে দেওয়া হতো বিজেপির দালাল, দেখে দেওয়া হতো না শওকত মোল্লা সাহেবরা। বারবার ইনি একটা সভা থেকে বলেনি, কয়েকটা সভা থেকে তিনি বলেছেন যে নওশাদ বিজেপির থেকে টাকা নিয়েছেন। এখন এড়িয়ে চললে হবে? যে কোর্টের গুঁতো পড়েছে, এগিয়ে চললে হবে? মানহানির মামলা তো খেয়ে দিয়েছেন, এবার এই দীপকের নামে দোষ দিয়েছে, দোষ দিচ্ছে দীপকের নামে। যদি দীপক বলেছে, তো দীপক এবার বিপদে রয়েছে। তো দীপক ব্যাপারী বহু চুলকানি আছে। দর্শক জানেন, এই দীপক ব্যাপারী কখনো সিপিএম এর বিরোধিতা করেছে, কখনো কংগ্রেসের বিরোধিতা করেছে, কখনো আইএসএফ এর পিছনে লেগেছে, মানে এখন রিসেন্টলি লাগছে আর কি। তো উল্টো পাল্টা যে কথার কোনো ভিত্তি নেই, যে কথার কোনো গ্যারান্টি নেই, যে কথার কোনো মানে মূল্য নাই, সে সমস্ত কথা বলে ওই হাওয়ায় ভাসিয়ে দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। দীপক ব্যাপারী কথাগুলো শুনে আমার প্রচন্ড রাগ হচ্ছিল। যে কথা বলছিলেন তিনি, তো তার সঙ্গে তো ফোনে কথা বলেছি। আমি বলছি শওকত মোল্লার মতো লিডার তিনি এড়িয়ে চললেন মানহানি মামলা থেকে। আপনাকে কে বাঁচাবে? আপনি যে মামলাটা খেয়েছেন, নওশাদ সিদ্দিকীরা যেটা মামলা করেছেন আপনার নামে, তো শওকত মোল্লা তো হাতটা মাথা থেকে তুলে নিলেন আপনার। তিনি তো পরিষ্কার বললেন, নিশ্চয়ই আপনারা শুনেছেন, পরিষ্কার শওকত সাহেব বলেছে আমি জানি না এসব ব্যাপারে, দীপক সব জানে। মানে দীপক ব্যাপারী বলেছে, ভাইরাল হয়েছে, তাই আমি বলেছি। অতএব সম্পূর্ণ এলিগেশন, সম্পূর্ণ মিথ্যা মানে ভাবে নওশাদকে দেখে দিত।
এই শওকত মোল্লারা তৃণমূলের বিধায়ক ভিত্তিহীন কথা হাওয়ায় ভাসাচ্ছে। আর যখনই জিজ্ঞাসা করছে সংবাদ মাধ্যম, আমরা যখন শওকত মোল্লাকে জিজ্ঞাসা করি, তখন তিনি বলছে আমি জানি না। অর্থাৎ দীপকের মাথা থেকে হাত তুলে নিন। আর দীপক তো সমস্ত দলকে কাঠি দিয়ে রেখেছে, কংগ্রেসকে, সিপিএমকে, ওই নওশাদ সিদ্দিকীকে। আর এবার কে বাঁচাবে আপনাকে? আপনার কে বাঁচাবে? তৃণমূলের হয়ে অনেক চাটুকারিতা করেছেন দীপক সাহেব। দীপক দা, আপনাকেই বলছি, তৃণমূলের হয়ে তো অনেক অনেক চাটুকারিতা করেছেন। তো আপনাদেরকে বাঁচাবে কে? এবার আপনাকে কে বাঁচাবে? শওকত মোল্লা তো পরিষ্কার যেটা বললেন আর কি, তিনি জানেন না। তো আপনি এই কথাগুলো কোত্থেকে পেয়েছেন? 30 কোটি টাকা লেনদেন হয়েছে, আপনি তাহলে ছিলেন ওখানে। কোর্টে তো আপনার বিরুদ্ধে নোটিশ জারি হয়েছে, আপনি কোর্টে গিয়ে ওই জবাবটা দিয়ে দেবেন। বেশ, তারা সাজিয়ে নিয়ে যাবে, বাড়িতে সাজিয়ে একেবারে নিয়ে যাবেন, যাওয়ার চেষ্টা করবেন যে কার ইন্ধনে আপনি কথাগুলো বলেছিলেন। যে কথাগুলো বলেছিলেন, আপনাকে তো কোর্ট ডাকবেই, আপনাকে মাস্ট, আপনাকে বলতেই হবে যে এই সমস্ত কথা আপনি ভিত্তিহীন বলেছিলেন। আর যদি বলেন কেন বলেছিলেন, নাকি আপনাকে কেউ বলতে বলেছিল, আপনি বলেছেন। তো দীপক তো ফেঁসে গেছে। দীপক কিভাবে উত্তর দেবে? দীপক ভালো জানে দীপক কিভাবে উত্তর দেবে। কিন্তু আমরা বলছি, শওকত মোল্লা তো সিনিয়র লিডার, বহুদিন থেকে রাজনীতি করে আসছেন। সিপিএম এর সময় সিপিএম করতো, রেজ্জাক মোল্লার ডান হাত, সব কিসব ছিলেন আপনারা সব জানেন, নতুন করে আর বলার দরকার নাই আমাদের। কিসব ছিলেন উনি, নিশ্চয়ই আপনারা যারা দেখছেন ভালো করে জানেন কি ছিলেন উনি। তো সিপিএম জামানা থেকে, বাম জামানা থেকে আপনি রাজনীতি করছেন। আপনি কি ছোট খোকা? আপনাকে কেউ বললো, আপনি তার যাচাই বাছাই না করে আপনি বলে দিলেন আপনি যে টাকাটা সব নিয়েছেন। যখনই ধরা পড়ে যাচ্ছেন মিডিয়াতে, তখন বলছেন আমি জানি না, দীপক জানে। আর দীপক জানে, দীপক তো কোর্টে গিয়ে তার উত্তরগুলো তিনি দেবেন। কিন্তু আপনি বলবেন কেন? আপনি ছোট খোকা, আপনি এখনো ফিটার নিয়ে দুধু খান। আপনি একটা বিধায়কের নামে ফালতু এলিগেশন দিচ্ছেন। রাজনীতি আসলে ব্যাপারটা হচ্ছে কি, শওকত মোল্লাদের দুর্দশা এমন হয়ে গিয়েছে, লাস্ট শট চলছে আর কি। তো এমন দুর্দশা হয়ে গিয়েছে, ভাঙড়ে ওই আইএসএফ এর সঙ্গে পেরে উঠতে পারছে না, রাজনৈতিকভাবে তাদের সঙ্গে পেরে উঠতে পারছে না, তাই তাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাকে রাজনীতিকভাবে পেরে যখন উঠছে না, তখন আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকীকে দেখে দেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছি আব্বাস সিদ্দিকী সাহেব, তিনি বলছেন ক্যানিং থেকে লড়াই করবেন, মিডিয়াতে যেটা বলেছেন, ইঙ্গিত করেছেন, এখনো ক্লিয়ারলি জানাননি। তো তাই শওকত মোল্লার ওই সেটা তো হারাতেই হবে। তাই এখন থেকে এখানে সংখ্যালঘু ভোট তো আর ওই ভাঙড় ক্যানিং এ বলার বাংলায় তৃণমূল থেকে সরে দাঁড়াতে শুরু করেছে, মুখ ফেরাতে শুরু করেছে সংখ্যালঘু ভোট। তাই শওকত এখন চাপে পড়ে গিয়ে ভুলভাল বকছে। তো এখন ঠেলা সামলার, আর দীপক তো ঠেলা সামলাবে, আপনাকে তো সামলাতে হবে। আপনি বলেছেন এক আধবার, কিন্তু আপনি বলেন না, বহুবার বলেছেন, আমরা দেখেছি। আমরা ভাবছিলাম কখনই নওশাদ সিদ্দিকী সাহেব আপনার বিরুদ্ধে মানহানি মামলা করবে। আমরাও খাতা কলম নিয়ে অঙ্কে ছিলাম যে নওশাদ এখনো মানহানি মামলা করছে না আপনার নামে। আপনি যে এলিগেশন গুলো লাগাচ্ছেন, রাজনীতিভাবে পেরে উঠছেন না, তার মানহানি করার চেষ্টা করছেন। আর দীপকের অনেক কীর্তি আমাদের কাছে রয়েছে, আমরাও সময়ের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে দেখাবো। দীপকের সঙ্গে বহুদিন আমার কথা হয়েছে, সমস্ত কল রেকর্ডগুলো, ভিডিওগুলো দেখতে থাকুন, আমাদেরকে ফলো করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যত বেশি কমেন্ট করবেন তত দীপককে নিয়ে আমরা ভিডিও বানাবো। দীপককে কোর্টে নিয়ে গিয়ে আমরা ছাড়বো, সেটা তো নওশাদ সিদ্দিকীরা সেটা বলেছেন। তো আমরা বলছি মিডিয়াতে দীপকের ঘুমটাকে হারাম করে দেবো। কার নুন খেয়ে কার সঙ্গে বলছেন, আবার বলছেন নওশাদ ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছেন। শওকত মোল্লার সঙ্গে নওশাদ সিদ্দিকী রাজনীতির ব্যাপার লড়াই করবেন, আমার সঙ্গে পাঙ্গা নিয়ে নওশাদ ভুল করেছেন। তো এবার বুঝুক দীপক ব্যাপারে কুকীর্তি আমরা ফাঁস করব, আমাদের কাছে আছে, আমরা ফাঁস করব দীপক ব্যাপারী আইএসএফকে নিয়ে কি মন্তব্য করেছেন। আর এখন ঠেলায় পড়ে বাবু শওকত সাহেব বলছেন দীপক আইএসএফ এর কর্মী। দীপক কখন আইএসএফ করেছে? বরং দীপক তৃণমূলের চটি চেনেছে। তৃণমূল কংগ্রেস করেছে, দালালি করেছে।
দীপক আইএসএফ করতো, দীপক আইএসএফ করতো, হাওয়ায় ভাসাচ্ছে কথাগুলো। সংখ্যালঘু ভোট আপনার থেকে সরে যাবে, তিনি মূলত সরতে শুরু করেছে। দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আমাদের ছোট্ট চ্যানেলে।